ক্রমশ লাল পাসপোর্ট দেওয়ার একদম বেড়ে গেছে, উৎসাহ সমস্ত বেড়ে গেছে। এখন ঝটাপট সব লাল পাসপোর্ট জমা হচ্ছে। আগের বারে আমি বলেছিলাম যে 62 জন লাল পাসপোর্ট জমা দিয়ে তাদের নিজস্ব পাসপোর্ট নিয়ে নিয়েছেন। এখন শোনা যাচ্ছে সেই সংখ্যাটা 89-তে পৌঁছে গেছে। ক্রমশ চড়াং 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 করে লাফিয়ে চলছে একদম। সেখান থেকে একদম উপদেষ্টা থেকে, সাধারণ কচিকাঁচা থেকে আরম্ভ করে একেবারে বিচারপতিরা পর্যন্ত। আচ্ছা, বিচারপতিরা কেন কূটনৈতিক পাসপোর্ট জমা দেবেন আমার তো মাথায় ঢুকছে না। তাহলে বিচারপতিরাও কি এর মধ্যে জড়িত নাকি? কি জানি বাবা, এইটা ক্রমশ ধন্দ লেগে যাচ্ছে। সব কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে নিজেদের পাসপোর্ট নিয়ে নিচ্ছেন, কারণ সব ভাগবার তাল হচ্ছে। এখন সময় খুব ঘোলাটে। আগে যদিও বা একটা ব্যাপার ছিল যে আমেরিকা ভারতের শত্রু, এখন আমেরিকা যদি কিছু হয় তাহলে পরে আমেরিকা অন্তত বাঁচাবে, অথবা আমেরিকার দিকে চেয়ে, রক্তচক্ষুর দিকে চেয়ে ভারত হয়তো কিছু করবে না। কিন্তু আমেরিকাও তো এখন পালে হাওয়া দিয়ে তো এদিকে চলে এসছে। এখন তাহলে বাঁচাবে কে? বাঁচানোর তো তাহলে কেউ নেই। এখন ওই জন্য আরও 62 থেকে 79 দিকে, 89 দিকে চলে গেছে। 89 না 89 বোধ, হ্যাঁ 89 জন। এখনো পর্যন্ত এটা ধীরে ধীরে বাড়বে। এর মধ্যে কচিকাঁচাও আছে। ওদিকে আমেরিকা এবং কানাডার সমস্ত টিকিট ফিকিট সমস্ত বিক্রি হতে শুরু করে, অ্যাডভান্স বুকিং চলছে। সব অ্যাডভান্স বুকিংগুলো হচ্ছে কিন্তু আপনার 13 থেকে 17-র মধ্যে অ্যাডভান্স বুকিং। এখন এরা একটা পুরনো এর দিয়ে, ঘটনা দিয়ে এরকম শিক্ষা নিয়েছে। আওয়ামী লীগের যত নেতা মন্ত্রী ছিল, যত আপনার উচ্চ পর্যায়ের নেতা ছিল, তাদের যত কূটনৈতিক পাসপোর্ট ছিল সব তো সরকারের ঘরে জমা রাখতে হয়। সরকারের ঘরে জমা রেখে একজন ব্যক্তি দুটো পাসপোর্ট রাখতে পারে না। সরকারের ঘরে জমা রেখে লাল পাসপোর্ট দিত, কূটনৈতিক পাসপোর্ট। এখন কূটনৈতিক পাসপোর্ট যদি সরকার যদি বদল হয়ে যায় বা কোনো রকম যদি অঘটন ঘটে যায়, তাহলে পরে এখন কূটনৈতিক পাসপোর্ট দিয়ে যদি আটকে দেয়, যে কেউ আটকাতে পারে, তাহলে সেক্ষেত্রে গিয়ে সাধারণ পাসপোর্ট তখন আর পাওয়া যাবে না। যেমন আওয়ামী লীগ নেতারা পাননি, তারা বহু কষ্টে তো এপার ওপার গলে, ফাঁক ফোকর গলে ভারতে চলে এসছেন। কিন্তু এনাদের জায়গা হবেটা কোথায়? ফলে এনারা এখন আগে থেকে ওই আওয়ামী লীগের দুর্দশা দেখে এখন নিজেরা সমস্ত কূটনৈতিক পাসপোর্ট এখন জমা দিয়ে নিজেদের পাসপোর্ট নিতে আরম্ভ করেছেন। এখন একটা কূটনৈতিক পাসপোর্ট যার কাছে থাকে, তিনি নিজেকে রাজা মহারাজা একেবারে মনে করেন। এখন সেই রাজা মহারাজারা এখন নিজেদের রাজত্ব আর মুকুট ছেড়ে এখন সাধারণ মানুষের মতো পাসপোর্ট নিয়ে নিয়েছেন। পাসপোর্ট নিয়ে তারা এখন জয়গুরু বলে এখন সাধারণ পাসপোর্ট নিয়ে সমস্ত টিকিট কেটে ফেলেছেন। টিকিটের এখন খুব আকাল, বাংলাদেশে টিকিটের খুব আকাল। এখন আমেরিকা, কানাডা, তারপর আপনার যে সমস্ত আরও ওই ধরুন ব্রিটেন, তারপর ইউরোপিয়ান কয়েকটা দেশের সমস্ত টিকিট সমস্ত কাটাফাটা হয়ে গিয়েছে। কার কোন টিকিট কাটা হয়েছে বলতে পারবো না, তবে খবর পাওয়া যাচ্ছে এরকম টিকিট কাটা হয়ে গেছে। সব থেকে ভেজালে যে যিনি পড়েছেন তিনি হচ্ছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউনূস মিয়ার এখন চারদিকে বিপদ। ইউনূস মিয়ার ঘটনাটা আপনারা একটু বলি। এই বড় মজার ঘটনা। ইউনূস মিয়াকে বসিয়েছিলেন কে? জো বাইডেন অ্যান্ড কোম্পানি এবং সঙ্গে হিলারি ক্লিন্টন। মোটামুটি ব্যাপারটা হচ্ছে এই আপনার ডেমোক্রেটিক যারা ছিল তারাই এই সমস্ত ডিপ স্টেটকে দিয়ে বসিয়েছিল।
এখন যতদিন ভারতের সঙ্গে এই গন্ডগোলটা চলেছে, রিপাবলিকান আমাদের মালিক আর ট্রাম্প বাবুর সঙ্গে এখন যে গন্ডগোলটা চলছিল, তাতে অনেক মেরামতির কাজকর্ম, শুরুর মেরামতির কাজকর্মটা শুরু করে হচ্ছে আমাদের যিনি বিদেশমন্ত্রী মার্কো রুবিও, জেডি ভান্স, কংগ্রেস এবং রিপাবলিকান। এটা আমি বহুদিন আগে থেকে আপনাদের বলে যাচ্ছি যে এরাই প্রথম সম্পর্ক স্থাপনের চেষ্টা করে। তারপরে এরা ট্রাম্পকে প্রচণ্ড বোঝায় এবং রিপাবলিকান দলের মধ্যে যখন এই বিক্ষোভ শুরু হয়, নানান রকম ঘটনার পরিপ্রেক্ষিতে, যে দেশের একেবারে মূল্য বৃদ্ধি ঘটছে, একবারে দেশে খাদ্য সমস্যা একেবারে মানে চূড়ান্ত মূল্য বৃদ্ধি ঘটছে, খাদ্য সমস্যা নেই, খাদ্য সমস্যার টান দেখা দিয়েছে। এরভাবে চলতে থাকলে আমি বলেছিলাম আগামী 3 মাসের মধ্যে একবারে আমেরিকায় কিন্তু খাদ্যের অভাব দেখা দেবে। তখন ট্রাম্প বাবুকে বাধ্য হয়ে মালিককে এসে গোত্তা মারতে হয়েছে নরেন্দ্র মোদীর কাছে। এখন নরেন্দ্র মোদী কিন্তু সেই দুখানা জায়গা কিন্তু খোলেননি, একটা হচ্ছে মিল্ক সেক্টর আর একটা হচ্ছে আপনার এগ্রিকালচার সেক্টর। এটা বাদে এখন নিজে থেকেই তিনি ঘোষণা করে দিয়েছেন একটা ফোনালাপ হয়ে যাওয়ার পরে যে আমরা একেবারে 50% থেকে 15%-এ নামিয়ে আনলাম, এই 18%-এ নামিয়ে আনলাম, এবং সঙ্গে সঙ্গে যা কিছু করার মানে অন্যান্য মানে সুযোগ সুবিধাগুলো যেগুলো দেওয়ার সেগুলো আমরা দিয়ে দেবো উনি। তার সঙ্গে উনি টুইট করে একটা জানিয়েছেন যে রাশিয়া থেকে তেল বন্ধ করে দেবে, তেল বন্ধ করে দেওয়া হবে, এবং কি বলে ভেনেজুয়েলা থেকে ভারত তেল কিনবে বলেছে নিজের মনের মতো করে। 500 বিলিয়ন ইজ এ হিউজ অ্যামাউন্ট। 500 বিলিয়নের একটা চুক্তি তা ভারত করবে, এই করে তো নিজে একটা পোস্ট করেছেন। কালকে আমি সেই পোস্টটা আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম। এখন এই ঘটনা হওয়ার পর এখন মার্কিন যুক্তরাষ্ট্রের ওপরে যে চাপটা, ট্রাম্পের ওপরে যে চাপটা হয়েছে, সেই চাপটা এখন বুঝতে পারছেন ডোনাল্ড ট্রাম্প, তিনি এখন সমস্ত কিছু ছেড়ে দিয়েছেন। এখন ডোনাল্ড ট্রাম্প যতই বলুন না কেন আমি এই শর্ত হয়েছি, নরেন্দ্র মোদী কিন্তু খুব প্লেন অ্যান্ড সিম্পল একটা, নরেন্দ্র মোদী কথা বলেন না, নরেন্দ্র মোদী প্লেন অ্যান্ড সিম্পল একটা বার্তা পাঠিয়েছেন টুইটারে বার্তা পাঠিয়ে এক্স হ্যান্ডেলে বার্তা দিয়ে উনি লিখেছেন, নরেন্দ্র মোদী, আমি পড়ছি নরেন্দ্র মোদীর বার্তা, আপনারা ভালো করে দেখুন। নরেন্দ্র মোদী তিনি লিখছেন, ওয়ান্ডারফুল টু স্পিক উইথ মাই ডিয়ার ফ্রেন্ড প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুডে। একদিন কেউ প্রেসিডেন্ট ট্রাম্প লিখতেন, এখন আবার ফিরে এসছেন মাই ডিয়ার ফ্রেন্ড। Delighted that made in India products will now have a reduced tariff of 18%. Big thanks to President Trump on behalf of 1.4 billion people of India of this wonderful announcement. When two large economies and the world's largest democracies work together, it benefits our people, unlock immense opportunity and mutually beneficial cooperation. President Trump's leadership is vital for global peace, stability, and prosperity. India fully support his effort for peace. I look forward for working closely with his take to our পার্টনারশিপ টু আনপ্রেসিডেন্টেড হাইট। এখানে কোথাও কিন্তু নরেন্দ্র মোদী লেখেননি এক ছত্তরও যে আমি এর থেকে কি বলে রাশিয়া থেকে আমি কোনো তেল কিনবো না, ভেনেজুয়েলা থেকে আমি তেল কিনবো, আর 500 বিলিয়ন আমি কিনবো, এনার্জি কিনবো। নরেন্দ্র মোদী কোনো কথা বলেন না, উনি যা বলার ওর মধ্যে দিয়ে বলে দিয়েছেন যে আমি যেটা বলছি সেটাই ঠিক, আর উনি যেটা বলছেন ওনার মতো বলছেন, তাতে ভারতের কিছু যায় আসে না।
ভারত তার প্রতিনিধি দল পাঠিয়ে দিয়েছে, ওখানে এখন টানা হাজরা চলবে। সেটা মোটামুটি আমি আগেও বলেছিলাম 12 থেকে 15, এই দেখবেন 15-র আশেপাশে গিয়ে এই ট্যারিফটা গিয়ে দাঁড়াবে সর্বনিম্ন ট্যারিফ। এখন তার সঙ্গে কিন্তু একটা শর্ত ছিল, তার সঙ্গে একটা শর্ত আমি আপনাদের বরাবরই বলেছিলাম যে ইউনূসকে ছাড়া যাবে না এখান থেকে, ইউনূস এখানেই থাকবে। এবার হয়েছে কি, যারা বসিয়েছিলেন হিলারি ক্লিন্টন এবং আপনার এই জো বাইডেন সরকার এবং ডিপ স্টেট, তারা চাইছে যে এখান থেকে তাদের ডিপ স্টেটের মাল আমাদের এই ইউনূসকে এখান থেকে সরিয়ে নিতে। কারণ ইউনূসকে আমি একটা খবরে বলেছিলাম, ইউনূস দিন রাত টেলিফোন ঘুরিয়ে যাচ্ছেন, হিলারি ক্লিন্টনকে ব্যতিব্যস্ত করে দিয়েছেন, বিল ক্লিন্টনকে ব্যতিব্যস্ত করে দিয়েছে, আমাকে এখান থেকে বার করুন, আমি তো আপনাদের সব কাজ করে দিয়েছি, আমাকে বার করুন। এবার বার করতে যখন যাচ্ছে তখন মার্কিন কংগ্রেস এবং রিপাবলিকানরা গেছে ঘুরে, তারা বলছে অনেক কষ্টে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক সহজ হওয়ার পথে, এই মুহূর্তে যদি ভারতের সঙ্গে পাঙ্গা নিয়ে আবার ইউনূসকে যদি ফিরিয়ে আনা হয় বা ওখান থেকে উঠিয়ে আনা হয়, তাহলে সম্পর্ক আবার পুরনো জায়গায় ফিরে যাবে। সুতরাং ইউনূসকে আনা যাবে না। এখন ইউনূসের হয়ে গেছে ঢেঁড়া। তাই বলছি জয় গুরু, ইউনূসের হয়ে গেছে ঢেঙা। এখন ইউনূস এখন না ঘাড়কা না ঘাটকা, এখন ইউনূসের ওই ফাটা মাসে যা বলে না একটা, ওই আপনারাও জানেন না, খুবই বললাম, এখন ওইখানে আটকে গিয়েছে। ইউনূস এখন কি করবে, ইউনূস এখন পাগল হয়ে গেছে, মানে দেশের মানুষকে বুঝতে দিচ্ছে না, কিন্তু ইউনূস কিন্তু বাঁশপাতার মতো ধত করে কাঁপছে। ইউনূস যখন তখন জানে যে এইখানে যদি হ্যাঁ না ভোটে কোনো গন্ডগোল হয়, অথবা যদি কোনো দাঙ্গা ফাঙ্গা হয় ভোটের সময় বা ভোটের পরে, তাহলে কিন্তু আমার পিঠের চামড়াটি যাবে, যমুনার মধ্যে মানুষ ঢুকে আমাকে টেনে হিঁচড়ে ওই বঙ্গভবনে যা হয়েছিল, কোথায় যা হাসিনার ওইখানে যা হয়েছিল, সেই ঘটনা যমুনাতেও হতে পারে। ফলে তিনি এখন ওই বলেছিলাম না, তার বিছানায় এখন শুলের মতো ভিজছে, তিনি এখন খেতেও পাচ্ছেন না, ঘুমোতেও পাচ্ছেন না, তার অবস্থা খুব খারাপ। সুতরাং আপনাদের এই যে যাকে বলতেন আপনারা স্যার আমাদের 1000 বছর হায়াত পান, এখন লেখেন না কেন 1000 বছর হায়াত পান, লিখুন এখন 1000 বছর স্যার হায়াত পান। স্যার 1000 বছর কত পাবেন কিনা যায় না, 100 বছর পেলেও জানবো অনেক পেয়েছেন। ভাই ইউনূস এখন ফাটা মাসে আটকে গিয়েছেন, ইউনূস এখন বেরোতে পারছেন না। এখন যারা বসিয়েছিল তারাও এখন হরিবল হাত তুলে দিয়েছে, আমাদের কিছু করার নেই, ভারতবর্ষ ছাড়বে না। সুতরাং আমি যেটা বলেছিলাম, ইউনূস আপনাকে দেশেই থাকতে হবে, দেশেই আপনার বিচার হবে, দেশের ওই যে আপনি যেটা আইসিটি করেছিলেন যেখানে, সেইখানে আপনার বিচার হবে, আপনি প্রস্তুত থাকুন। এইটা ঘটনা যেটা বললাম দর্শক, এর মধ্যে কোনো ভেজাল নেই, একেবারে সত্যি ঘটনা। আপনারা এইবার সময়ের সঙ্গে সঙ্গে মিলিয়ে নিন। আমি যতগুলো বলেছি সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে সবই পাল্টেছে, এটাও পাল্টাবে, আপনাদের চোখের সামনে ঘটে যাবে, আপনারা নিজেরাই দেখতে পাবেন। বাংলাদেশের ভূ রাজনীতি, এই রাজনীতির সাথে আওয়ামী লীগকেও দেখতে চাই, এই প্রসঙ্গগুলো নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাইছি। আমরা আসলে একটা অপেক্ষায় ছিলাম যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য যুদ্ধ বা সংঘাত চলছে গত আগস্ট মাস থেকেই বলা যায়, এটির একটা অবসান হবে, এবং আমরা ধারণা করেছিলাম যে গত ডিসেম্বর নাগাদ এটির অবসান হবে। এই সম্পর্কটা শুধু ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়, আঞ্চলিক নিরাপত্তা, ভূ রাজনীতিও খুব দৃঢ়ভাবে গুরুত্বপূর্ণ এই কারণে এর সাথে কিন্তু বাংলাদেশ জড়িয়ে আছে। এই ডিলগুলোর মধ্যে আপনি বাংলাদেশকে কোনোভাবেই ফেলে দিতে পারেন না। ভারতের যতগুলো সীমান্ত রাষ্ট্র আছে, সমুদ্র সীমার 2টো, স্থল সীমার 7টি রাষ্ট্র, এই 7টি রাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশের সীমান্ত, এবং সবচেয়ে বেশি রাজ্য ভারতের বাংলাদেশ রাষ্ট্রের সঙ্গে জড়িয়ে আছে। কাজে এই যে উন্নয়ন বলুন, অবকাঠামো বলুন, ভারতের যা কিছু, তার সাথে কিন্তু আঞ্চলিক নিরাপত্তা খুব জোরালোভাবে জড়িত।
আঞ্চলিক নিরাপত্তা যদি না থাকে, আঞ্চলিক কোনো প্রতিবেশী রাষ্ট্রে যদি জঙ্গিবাদ কায়েম হয়, উগ্রবাদ কায়েম হয়, তাহলে ভারত যত উন্নতি করুক না কেন সেই উন্নতির সুফল ভারত পাবে না। এই জন্যই মার্কিন যুক্তরাষ্ট্র ভারত যদি সেটেল হয়ে যায় তাহলে বাংলাদেশের জন্য সুখবর আছে, আওয়ামী লীগের জন্য সুখবর আছে। আমি রাজনৈতিক দল হিসেবে একদম নাম ধরে বলছি। আপনারা খেয়াল করে দেখবেন যে ভারত প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, চতুর্থত এবং শেষ পর্যন্ত ইনক্লুসিভ ইলেকশনের কথা বলে এসছে একমাত্র ভারত। সেই জায়গা থেকে এই যে নির্বাচনটা হয়ে যাচ্ছে, এই নির্বাচনে ভারতের আসলে আপনি যদি সমর্থনের কথা বলেন, ভারতের কোনো সমর্থন নেই। বহুল কাঙ্ক্ষিত ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তির আশাবাদী হবার মতো খবর পাওয়া গেল। গতকালকেই আমরা খবরটি দিয়েছি, আমরাও এটি নিয়ে আলাপ করেছি। ডোনাল্ড ট্রাম্প নিজে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের ফোন আলাপ, পরশু রাতের ফোন আলাপ পরবর্তী সময়ে তারা তাদের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন। এবং 2 তারিখ থেকে 5 তারিখ ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন যুক্তরাষ্ট্র সফর করছেন। এই সফরে দ্বিপাক্ষিক নানা বিষয়ে গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা আছে এবং বাংলাদেশ প্রসঙ্গ, আঞ্চলিক নিরাপত্তা প্রসঙ্গ কোনো বিবৃতি বক্তব্যে না আসলেও নেপথ্যে এটা তীব্রভাবে আছে। এর ফলে বিশ্ব রাজনীতিতে, বিশেষ করে আমাদের আঞ্চলিক রাজনীতিতে পরিবর্তনের হাওয়া বইছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর যে শুল্ক যুদ্ধের আশঙ্কা করা হচ্ছিল, ভারত ও যুক্তরাষ্ট্র যেন অনেকটা ম্যাজিকের মতোই তার সমাধান করে ফেলল। ট্রাম্প ঘোষণা করেছেন ভারতের উপর আরোপিত 25% শুল্ক কমিয়ে 18% করা হচ্ছে। আর এর ঠিক পরেই ওয়াশিংটনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কিন্তু প্রশ্ন হলো যে ভারত আমেরিকার এই বন্ধুত্ব কি কেবল তাদের মধ্যেই সীমাবদ্ধ, আমি খানিক আগে যেগুলো বলছিলাম, নাকি এর কোনো গভীর প্রভাব পড়তে যাচ্ছে প্রতিবেশী বাংলাদেশে? পারমাণবিক শক্তি থেকে খনিজ সম্পদ চুক্তি দক্ষিণ এশিয়ার ক্ষমতায় ভারসাম্য বদলে দিচ্ছে এবং বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে কি ধরনের পরিবর্তন আসতে পারে আমরা সেগুলো একটু দেখার চেষ্টা করতে চাইছি। এই ডিলটি শুধু শুল্ক কমানো নয়, এর গভীরে রয়েছে 5টি বড় স্তম্ভ: বাণিজ্য, শক্তি, নিউক্লিয়ার শক্তি, প্রতিরক্ষা, প্রযুক্তি এবং ক্রিটিক্যাল মিনারেলস বা গুরুত্বপূর্ণ খনিজ। কেন এটি গুরুত্বপূর্ণ? কারণ রুবিও এবং জয়শঙ্কর ক্রিটিক্যাল মিনারেলস নিয়ে কথা বলেছেন। লিথিয়াম, কোবাল্ট বা গ্রাফাইটের মতো খনিজ এখনকার সময়ে সোনার চেয়েও দামি, যা সেমিকন্ডাক্ট এবং ইলেকট্রিক গাড়ির জন্য অপরিহার্য। চীনকে টেক্কা দিতে আমেরিকা এখন ভারতের খনি ও প্রসেসিং ক্ষমতার ওপর ভরসা করতে চাইছে। এর মানে হলো আমেরিকা ভারতকে এখন কেবল একটি বাজার নয়, বরং চীনের বিকল্প সাপ্লাই চেইন হিসেবে দেখছে। এবার আসা যাক আমাদের আসল প্রশ্নে, বাংলাদেশ এখন কোথায়? ভারতের সাথে এই ঘনিষ্ঠতা বাংলাদেশের জন্য একটি মিশ্র সংকেত। ভারত ও আমেরিকা যদি একমত হয় দক্ষিণ এশিয়ায় তাদের স্বার্থ অভিন্ন, তবে বাংলাদেশের ওপর দিল্লির প্রভাব বা পরামর্শকে ওয়াশিংটন আগের চেয়ে বেশি গুরুত্ব দেবে। এবং একটা কথা খুব পরিষ্কারভাবে বলতে চাই, দিল্লির চোখে বাংলাদেশকে দেখতে চাইবে ওয়াশিংটন। আপনারা জানেন এখনো পর্যন্ত বা এই যে ঘটনাগুলো ঘটবার আগ পর্যন্ত দিল্লির চোখ বা দিল্লির দৃষ্টি আর মার্কিন দৃষ্টি বাংলাদেশে, বিশেষ করে এই যে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে দৃষ্টি কিন্তু এক ছিল না, এখন এক এবং অভিন্ন হতে বাধ্য। জয়শঙ্কর ও রুবিও কোয়াডকে আরও শক্তিশালী করার কথা বলেছেন। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বঙ্গোপসাগরের ঠিক কেন্দ্রে। আমেরিকা যদি ভারতকে সাথে নিয়ে ইন্দো প্যাসিফিক অঞ্চলে আধিপত্য বজায় রাখতে চায়, তবে বাংলাদেশকে কোনো না কোনোভাবে তাদের বলয়ে টানার চেষ্টা বাড়বে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এর প্রভাব সুদূর প্রসারী। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আমেরিকা ও ভারতের সাথে সমান তালে তাল মিলিয়ে চলাটা জরুরি। ভারত মার্কিন ডিল প্রমাণ করে যে ট্রাম্প প্রশাসন ভারতের নিরাপত্তা উদ্বেগকে পাশ কাটিয়ে বাংলাদেশে কোনো বড় পদক্ষেপ নেবে না।
জয়শঙ্কর ও রুবিও গণতন্ত্রের সুরক্ষার কথা বললেও তাদের মূল লক্ষ্য অর্থনৈতিক সুযোগ। বাংলাদেশের বর্তমান সরকার যদি মার্কিন ও ভারতীয় বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে পারে তবেই রাজনৈতিক সমর্থন পাওয়া সহজ হবে। ট্রাম্পের মূল টার্গেট আসলে চীন। বাংলাদেশ যদি চীনের দিকে বেশি ঝুঁকে পড়ে তবে ভারত মার্কিন এই নতুন অক্ষ বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করতে পারে। বিশেষ করে খনিজ সম্পদ ও প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশকে হয়তো একটি পক্ষ বেছে নিতে হবে। ভারত মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির ফলে একটা প্রশ্ন খুব জোরালোভাবে আসে যে অর্থনৈতিকভাবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে কিনা। ভারতের জন্য মার্কিন শুল্ক 25% থেকে নেমে 18% নেমে আসা মানে হলো মার্কিন বাজারে ভারতীয় পণ্যের প্রতিযোগিতা করার ক্ষমতা বাড়বে। এটি বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য একটি প্রচ্ছন্ন চ্যালেঞ্জ হতে পারে। তবে জয়শঙ্কর যখন খনিজ সম্পদ ও জ্বালানি নিরাপত্তা নিয়ে কথা বলেন তখন আঞ্চলিক কানেক্টিভিটির বিষয়টি আসে। যদি ভারত মার্কিন বিনিয়োগের জোয়ার ভারতের উত্তর পূর্বাঞ্চলে আসে তবে বাংলাদেশের ট্রানজিট ও পোর্ট ব্যবহারের গুরুত্ব বহুগুণে বেড়ে যাবে। এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলাদেশের সাথে আগামী 9 তারিখে, আমি গতকালকের কন্টেন্টেও আলাপ করেছি, আগামী 9 ফেব্রুয়ারি নির্বাচনের ঠিক 3 দিন আগে একটা বাণিজ্য চুক্তি সই হওয়ার কথা রয়েছে। সেটি কি হয় সেটিও একটা দেখবার বিষয়। সংক্ষেপে বলতে গেলে ভারত মার্কিন এই মধু চন্দ্রিমা বাংলাদেশের জন্য সতর্কতা এবং সুযোগ উভয়ই। মার্কিন যুক্তরাষ্ট্র এখন দক্ষিণ এশিয়াকে ভারতের চোখ দিয়ে দেখার পুরনো যে নীতি ছিল সেই নীতিতে ফিরতে পারে, যা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে দিল্লির প্রভাবকে আবার সংহত করতে পারে। দিল্লির এখানে সবচেয়ে বড় প্রভাব যে জন্য রাখতে হবে, দিল্লির এই যে এত উন্নয়ন অবকাঠামো বা এই যে উন্নয়ন সুযোগ, তাদের এই উন্নয়নের সুফল ভোগ করতে হলে আশপাশকে স্থিতিশীল রাখতে হবে। এটি সবচেয়ে বড় স্বার্থ। এবং বাংলাদেশের মধ্য দিয়ে কানেক্টিভিটি বা যোগাযোগ নির্মাণ ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়বার জন্য এটি খুব গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমানে এই মুহূর্তে যে অন্তর্বর্তীকালীন সরকার, এটি বিদায় হয়ে চলে যাচ্ছে। এরপরেও যে সরকারটি আসছে বা আসবে সেটির উপরে কিন্তু এই যে এখনকার যে সরকার, এই সরকারের একটা ছায়া বা প্রভাব থাকবে। এই ছায়া বা প্রভাব যদি থাকে তাহলে সেই সরকারের কাছেও দিল্লির নিজের স্বার্থ বাস্তবায়ন করা কঠিন হবে। তাহলে কি দিল্লি কি চাইবে? দিল্লি চাইবে বাংলাদেশে এমন একটি সরকার আসুক যে সরকারটি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে, এগুলোকে ভুল ব্যাখ্যা দেওয়া হয় যে দিল্লির কর্তৃত্ব, দিল্লির প্রভাব না, দিল্লির কর্তৃত্ব না। দিল্লি উন্নত বিশ্বে যাবার প্রাণান্তকার চেষ্টা করছে, সাথে আশপাশের দেশগুলোকেও সাথে নিতে চায়। বারবার দিল্লি, আপনি খেয়াল করুন, একটা জিনিস খেয়াল করুন যে এই যে 2 দিন আগে ভারতের জাতীয় বাজেট ঘোষিত হলো। এই জাতীয় বাজেট যখন ঘোষিত হলো, ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে একটা অর্থ বরাদ্দ রাখা হয় বিদেশি রাষ্ট্রগুলোকে সাহায্যের জন্য, উন্নত কিন্তু নয়, অনুন্নত উন্নয়নশীল দেশগুলোকে সাহায্যের জন্য। এই যে ভুটানকে প্রায় 2000 কোটি রুপির উপর 2200 রুপি কেন দিতে হলো? নেপালকে কেন দিতে হলো? বাংলাদেশও 60 কোটি রুপি বরাদ্দ পেয়েছে। এগুলো কেন? এগুলো এই জন্যই যে ভারত আশপাশকেও যেন একটু স্বনির্ভর করতে চায়। দারিদ্রতা এবং সেখানে একটা অন্ধকার সমাজ যদি থাকে, সেখানে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ মাথা চাড়া দিয়ে উঠতে পারে। এই জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ভারতের সিকিউরিটির জন্য একটা বড় থ্রেট হতে পারে। শুধু এই কারণেই বাংলাদেশ নিজের কোনো কৃতিত্বের দরকার নেই। শুধুমাত্র একটা বিশাল পাহাড়ের পাশে আমাদের বসবাস করবার কারণে বাংলাদেশে আজকে যে রাজনৈতিক অবস্থা আছে, রাজনৈতিক অচল অবস্থা আছে, সেই অচল অবস্থা কাটতে বাধ্য। ভারত মার্কিন যুক্তরাষ্ট্র এক হয়ে যাওয়া মানে বাংলাদেশকে এখন এমন একটি কূটনৈতিক কৌশল নিতে হবে, স্বাভাবিকভাবে নিতে হবে এবং প্রাকৃতিকভাবে সেই দিকেই ধাবিত হবে, যেখানে বাংলাদেশ ভারতের সাথে নিরাপত্তা এবং আমেরিকার সাথে অর্থনৈতিক ও প্রযুক্তিগত অংশীদারিত্ব বজায় রাখতে পারে, আবার চীনের সাথেও ভারসাম্য বজায় রাখতে পারে। আর এই সব কিছু করতে হলে কি করতে হবে? বাংলাদেশে একটা স্থিতিশীল পরিবেশ বজায় থাকতে হবে। এই মুহূর্তে আগামী
1 মাসের মধ্যে এই যে নির্বাচনটা হয়ে যাচ্ছে, এটি একটা সহিংসতাপূর্ণ এবং একপাক্ষিক নির্বাচন। এটির ফলেও কিন্তু বাংলাদেশে স্থিতিশীলতা আসবে না। এটি কিন্তু বিশ্ব জানে, ভারত জানে, সবাই জানে। পশ্চিমা বিশ্বের কদিন আগে পর্যন্ত দৃষ্টিভঙ্গি ছিল যে বাংলাদেশকে অস্থিতিশীল করে রাখার মতো একটা পরিবেশ তৈরি করা, কিন্তু আজকে মার্কিন যুক্তরাষ্ট্রই নিজেই বেকায়দায় পড়ে গেছে। বিশেষ করে বিরল খনিজ নিয়ে চীনের যে একক কর্তৃত্ব, সেই কর্তৃত্ব থেকে বের হতে চাইছে। ভারতকে প্রযুক্তিগত সহযোগিতা দিয়ে এবং জয়শঙ্করের সাথে এই যে আজকে 4 তারিখ মিটিংটা ইতিমধ্যে হয়ে গেছে মার্কো রুবিওর, তাদের সময় অনুযায়ী এই যে মিটিংটা হচ্ছে, এটার প্রধান আলোচ্য বিষয় হচ্ছে বিরল খনিজ। বিরল খনিজ শুধু না, নানা ক্ষেত্রে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র একে অপরের উপর নির্ভরশীল হতে যাচ্ছে, এবং এই নির্ভরশীল হতে গেলে ভারতের কথা তো শুনতেই হবে। এবং ভারত বাংলাদেশকে কি চায়, আমি বারবার বলছি এই কথাটা। সেই খানিক আগে বললাম যে সেই দৃষ্টি, ভারতের দৃষ্টিতে মার্কিন যুক্তরাষ্ট্র দেখবে। সেই ক্ষেত্রে বাংলাদেশে যে এই যে রাজনৈতিক স্থিতিশীলতা আসতে হলে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে। আওয়ামী লীগ সহ সব দল, এই যে আওয়ামী লীগকে অবৈধভাবে বাইরে রাখা হয়েছে, আওয়ামী লীগ সহ নির্বাচন হতেই হবে। আপনি যতই 12 ফেব্রুয়ারি নির্বাচন করুন না কেন, যে কোনো অজুহাতে কয়েক মাসের মধ্যে সেই সরকারটা পড়ে যাবে। সেটি বিএনপি ক্ষমতায় আসুক আর জামাত ক্ষমতায় আসুক। জামাত ক্ষমতায় আসার সম্ভাবনাটা এই কয়েকদিনের নানা রকম বিতর্কিত কর্মকাণ্ডে সেটি কিন্তু পেছনে চলে গেছে। যে ব্লুপ্রিন্ট বিএনপির প্রধান চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসা সহ যে ব্লুপ্রিন্ট নিয়ে এসছেন তিনি, তাতে বিএনপি ক্ষমতায় আসছে, এবং বিএনপি ক্ষমতায় এসে স্বাভাবিকভাবে তার জন্য দেশ চালানো কঠিন হয়ে যাবে তখন কয়েক মাসের মধ্যে সরকারের পতন হবে, একটা ইনক্লুসিভ নির্বাচন হবে, এবং ইনক্লুসিভ নির্বাচন হলে কারো কিন্তু কথা বলার সুযোগ থাকবে না। বিদেশের এমনকি দেশের রাজনৈতিক দলগুলোরও কথা বলার সুযোগ থাকবে না। সেক্ষেত্রে ভারতের দৃষ্টিভঙ্গি, ভারত চাইবে যে বাংলাদেশে একটা সহনীয় সরকার, যে সরকারের সাথে তারা কাজ করতে পারে। তাদের ট্রানজিট দরকার, তাদের এই অঞ্চলে স্থিতিশীলতা দরকার। আজকে এই যে 1.5 বছরে আমরা একটা বড় সমাজে ইতিমধ্যে পৌঁছে গেছি, কারো কোনো বিকার নেই এই দেশে, কিন্তু ভারতের নিজের স্বার্থে বিকার আছে। দেশে স্থিতিশীলতা প্রয়োজন, এবং তাদের এই দেশে একসাথে কাজ করা দরকার। এটাকে আধিপত্য বা কর্তৃত্ববাদ বলা যাবে না। পৃথিবীর অন্যান্য অঞ্চল যেভাবে একসাথে কাজ করে, সেইভাবে তারা কাজ করবার চিন্তা করে একটি এমার্জিং ইকোনমি হিসেবে।